JF-17 কেনা না। আমি ঢাকা 10-এর একজন প্রার্থী। আমার এলাকায় এমন একজনকে নমিনেশন দেওয়া হয়েছে যিনি খুনের মামলার আসামি। কি এক কঠিন সময় এসেছি যে খুনের মামলার আসামি ছাড়া আর কাউকে পাওয়া যায় না নমিনেশন দেওয়ার জন্য। এই দুর্ভাগা দেশে কি আমরা চেয়েছিলাম? আমাকে যদি 5 আগস্ট কেউ বলতো, আমি সেদিন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে বলেছিলাম যে আজকে আমি মরে গেলেও আমি সবচেয়ে খুশি। সেই 5 আগস্টে যদি আমাকে কেউ বলতো যে ঠিক 1.5 বছর পরে যে তুমি কান্না করবে এবং বলবে যে এত রক্তের বিনিময়ে, এত কষ্টের বিনিময়ে আমরা কি পেয়েছি। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আমরা আবার শক্তি প্রদর্শন দেখছি, তলোয়ারের ঝনঝনানি দেখছি, পিস্তলের বুলেটের গতি দেখছি, রাজনৈতিক কারণে এবং ইলেকশন রিলেটেড কারণে প্রতিদিন খুন দেখছি, কিন্তু সেই খুনের কোনো জবাবদিহিতা দেখছি না। আমরা কি চেয়েছিলাম? একটা জবাবদিহিতামূলক রাষ্ট্র। তাই চেয়েছিলেন কিনা আপনারা? কিন্তু আমরা আমাদের সেই সংস্কারের সবচেয়ে মজার ব্যাপার, এই সংস্কার কিরকম সংস্কার হবে, কিরকম সংস্কার দেশের মানুষ, দেশের পলিটিক্যাল পার্টিগুলো চায়, সেটা বোঝার জন্য দীর্ঘ 9 মাস ঐক্যমত্য কমিশনে মিটিং হলো। রাষ্ট্রীয় তহবিল তছরূপ করে, আমিও ছিলাম সেখানে, আমরা সবাই মিলে বসে ঠিক করলাম কেমন সংস্কার আমরা চাই। সেই কেমন সংস্কার চাইয়ের একটা যখন কাঠামো তৈরি হলো, সেই কাঠামো চলে গেল গণভোটে। এই গণভোটে যে কি কাঠামোটা গেল, আমি সত্যি করে বলি, আমি যে ওখানে ছিলাম, আমি যে ডিবেটে ছিলাম, আমি এখন পর্যন্ত কিন্তু ক্লিয়ারলি কাঠামোটা বুঝি নাই। তা আপনি কিভাবে বুঝবেন? এবং এইটা কার, এই দায়িত্বটা কার? এই কাঠামোটা সাধারণ জনগণের কাছে পৌঁছে দেওয়ার এবং এই কাঠামো ভিত্তিক কনসালটেশন গুলোর করার দায়িত্ব কার ছিল? যেই সরকারকে আমরা সবাই মিলে বসিয়েছি তাদের দায়িত্ব ছিল। তাদের দায়িত্ব কিন্তু কয়েকটা নতুন JF-17 কেনা না। তাদের দায়িত্ব এই তরুণ সমাজ এবং এখানকার যাদের এই অ্যাসপিরেশন, যেটা জন আকাঙ্ক্ষা, যেটা যে একটা সংস্কার হবে বটম টু টপ, একদম নিচের থেকে, যে প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে ফ্যাসিবাদের কারণে, সেই প্রতিষ্ঠানগুলোকে কিছুটা হলে একটা লাইনে নিয়ে আসা এবং এমন ভাবে সংস্কার করে যাওয়া যে আপনি নতুন কোন সরকার এসেও যেন সেই ফ্যাসিবাদে ফিরতে না পারে। চেক এন্ড ব্যালেন্স। আমরা কি দেখলাম? চেক এন্ড ব্যালেন্স মানে হলো আপনি আগে খাগড়াছড়িতে ছিলেন, এবার আপনার পোস্টিং রাজশাহীতে, এটাই হলো আপনার শাস্তি। এটা কি শাস্তি হতে পারে? আপনারা কি এমন একজন পুলিশ অফিসারের নাম বলতে পারবেন যিনি এই গণ অভ্যুত্থানে যে 3.5 লাখ লাইভ অ্যামুনিশন ব্যবহার করা হয়েছে, সেই লাইভ অ্যামুনিশন ব্যবহারের কারণে শাস্তির সম্মুখীন হয়েছে? প্লিজ অডিয়েন্স থেকে কেউ কারো কাছে কি একটা নাম আছে যে একজন পুলিশ অফিসারকে এই জন্য শাস্তির সম্মুখীন করা হয়েছে? এই পুলিশ অফিসারদের শাস্তিগুলো খুব মজার, আমাকে দিলে আমিও খুব খুশি হইতাম। বিচার করবেন, আমরা বারবার বিচারকে দৃশ্যমান, আমি ডে 1 থেকে বলে এসেছি, দৃশ্যমান বিচার করুন, দরকার হলে লাইভ টেলিকাস্ট করুন বিচারটা। যে মানুষটা তার একটা চোখ হারিয়েছে, তার এই রাইটটা আছে, সে তাকে যেই এই জায়গায় পৌঁছেছে সেই অপরাধের বিচারটা সে দেখার অধিকার আছে। আমরা ট্রুথ এন্ড রিকনসিলিয়েশন কমিশন করার কথা বলেছি। আমরা যখন ঐক্যমত্য কমিশনে বলেছি যে পুলিশ কমিশন, তারপর মিডিয়া কমিশন এবং আপনার বিচার বিভাগ কমিশনে, যেই নির্বাচন কমিশন, এই 4টা বিভাগের যেই রেকমেন্ডেশন গুলো ছিল, সেটা ঐক্যমত্য কমিশনে নাই কেন?